সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলমগীর, সহকারী অধ্যাপক ফয়জুন্নেসা সরকারি কলেজ। আজকে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। সে আলোচনা যাওয়ার আগে আমরা একটু দেখে নিব। আমার ডান থেকে যদি শুরু করি, তাহলে এটি আমাদের বেশ পরিচিত একটি ক্যামেরা। এটি ডিজিটাল ক্যামেরা, অর্থাৎ আগে একটি রিল ব্যবহার করে ছবি তোলা হতো অ্যানালগ পদ্ধতিতে। তারপর ছবি তোলা শেষে সেটি খুলে ল্যাবের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ শেষে সেখান থেকে ছবি বের করা হতো। কিন্তু আজকাল যেটি করা হচ্ছে যে এর মধ্যে স্টোরেজ বা মেমোরি আছে। যখন আমরা ছবি তুলছি, সাথে সাথে সেই ছবি মেমোরিতে জমা হচ্ছে। সেই ছবিগুলো পরবর্তীতে আমরা ল্যাবে নিয়ে, অথবা সাথে সাথে নিজেরা যেমন দেখতে পাচ্ছি, পরবর্তীতে যখন ল্যাবে নিয়ে যাচ্ছি, সেখানে গেলে সেগুলো পেনড্রাইভ অথবা যে কোনো মোবাইল ডিভাইস ব্যবহার করে, পোর্টেবল ডিভাইস ব্যবহার করে আমরা অন্য ল্যাবের কম্পিউটারে দিয়ে দেওয়ার পর সেগুলো প্রয়োজন মতো এডিটিং শেষে প্রিন্ট হয়ে যাচ্ছে। অথবা আমরা সরাসরি ছবি তুলি, তারপরে সেই সব ছবিগুলো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা অথবা বিভিন্নভাবে সেগুলো প্রক্রিয়াকরণ করা, এগুলো সরাসরি আমরা এখান থেকে করতে পারছি। আর বাঁদিকের যে ডিভাইসটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি নিচ থেকে একটু বলি, তারপরে প্রথমে একেবারে নিচে ল্যাপটপ, তারপরে আমরা ট্যাব দেখতে পাচ্ছি, তারপরে একটি স্মার্টফোন। তো এই সবগুলোই হচ্ছে ডিজিটাল ডিভাইস। এইটুকু আমরা জানি ডিজিটাল ডিভাইস, কিন্তু আমাদের মূলত আলোচনা হচ্ছে যে ডিজিটাল ডিভাইস কেন আমরা বলছি। স্টুডেন্ট হিসেবে সেই প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে কেন আমরা ডিজিটাল ডিভাইস বলছি এদেরকে, বা ইলেকট্রনিক ডিভাইস বলছি। ওকে, এগুলোর কাজগুলো আলাদা আলাদা আমরা জানি, এবং তোমরা নিশ্চয়ই জানো যে 7-8 জেনারেশনের একটি ভালো ল্যাপটপের দাম প্রায় 1 লাখ টাকার উপরে এখন। আর একেবারে তুমি সাধারণ স্টুডেন্টদের ব্যবহারের জন্য তোমার সুবিধা মতো তুমি 25,000 থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ আছে। সেগুলোর কাজের পারফরমেন্স, তার বিভিন্ন রকম কনফিগারেশন, তার মধ্যে ইন্টিগ্রেটেড ডিভাইস যেগুলো আছে, সেসব ডিভাইস গুলোর ইন্টিগ্রেশন, তাদের ভ্যালু, তাদের কোয়ালিটি, এগুলোর উপর ডিপেন্ড করে সেগুলো বেশি কম হয়। ট্যাবের অনেক রকমের কিছু ব্যবহার আছে যেগুলো তো ল্যাপটপটা ঠিক সাথে বহন করা বা সেই অর্থে ব্যবহার করা যায় না। ট্যাবটা সেখানে ব্যবহার করা যায়, অনেক কমফোর্টেবল ওয়েতে তুমি সেটাকে ব্যবহার করতে পারবা। বাইরে যেখানে যাচ্ছি আমরা, সেখানে আমাদের ভিডিও করা অথবা কোনো অনুষ্ঠান রেকর্ড করা, যা কিছু আমরা যখন করতে চাচ্ছি, অথবা বাইরে পরিবেশে ঠিক যখন তখন ল্যাপটপটি বের করা যায় না, সেগুলো আমরা ট্যাব ব্যবহার করে সেই কাজটি করতে পারছি। আর মোবাইল ফোনের ব্যবহারের বিষয়টি আমি আর আলোচনা করলাম না। আমাদের হাতে, অনেকের হাতে স্মার্টফোন আছে আজকাল, স্টুডেন্টদের হাতেও আছে। এবং আমার মনে হয় যে করোনা চলে গেলে যখন স্টুডেন্টরা ক্লাসে আসবে, আগের যে সিদ্ধান্ত ছিল যে কেউ স্মার্টফোন নিয়ে কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে না, আমার মনে হয় যে স্টুডেন্টদেরকে এটি ওপেন করে দেওয়া দরকার। কারণ এই করোনার মধ্যে আমরা নানা রকম ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছি। অর্থাৎ অনেক স্টুডেন্ট এখনো জানে না যে তার টিচারের যে ক্লাসগুলো আছে ইউটিউব চ্যানেলের মধ্যে, সেই চ্যানেলটাতে কিভাবে সে যাবে, সেটাতে কিভাবে তার প্রয়োজনীয় ক্লাসগুলো দেখবে। হ্যাঁ, এরকম। তাহলে এইগুলো আমাদেরকে দেখাতে হবে, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। আইসিটি বিষয়গুলো এমনই হওয়া উচিত সামনের দিকে। অথবা ইউটিউবের গুগল ফর্ম ব্যবহার করে অথবা ক্লাসরুম ব্যবহার করে আমরা নানাভাবে আমাদের স্টুডেন্টদের সাথে যোগাযোগ রাখতে পারি, তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারি। তো সেই ক্ষেত্রে গুগল ফর্মস ব্যবহার করে আমরা কিন্তু অলরেডি এমসিকিউ পরীক্ষা দেওয়ার যে ব্যবস্থা করেছি। আমি যদি 20 মিনিট পড়াই, তাহলে আমি 10 মিনিট পরীক্ষা নিব। সেই 10 মিনিটে 10টি এমসিকিউ পরীক্ষা নেওয়ার জন্য আমার ডিভাইস লাগবে। সবার হাতে মোবাইল থাকলে আমি জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দিয়ে গ্রুপে, সেখান থেকে সবার পরীক্ষা নিয়ে নিতে পারবো। তো এইভাবে নানা কাজে স্টুডেন্টদের সাথে সক্রিয় ভূমিকায় থাকার জন্য, স্টুডেন্টকে সক্রিয় ভূমিকায় রাখার জন্য, পড়াশোনাটা আনন্দদায়ক করার জন্য এই ডিভাইসগুলো কিন্তু আমাদের পরবর্তীতে ক্লাসে দরকার হবে। আর উপরে ডান দিকে উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা একটা ব্লুটুথ স্পিকার। অর্থাৎ এটি যে কোনো জায়গায় থাকুক, তোমার তারের কোনো সংযোগ দিতে হবে না। অনেক ডিজাইনের, অনেক সুন্দর সুন্দর, অনেক রকমের এই ধরনের ডিভাইস আজকাল বাজারে পাওয়া যাচ্ছে, আমরা ব্যবহার করছি। আর বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ, এটি আসলে একটা রিডার।
ঠিক বই যেভাবে আমরা 2 পাতা উল্টি পড়ি সেরকম তুমি এই ডিভাইসটিতেও তুমি যে কোনো জিনিস যখন সময় দিয়ে পড়বা তখন সেখানে কিন্তু তুমি এই ধরনের জিনিসগুলো ঘন্টার পর ঘন্টা তুমি পড়তে পারবা, যেটা হয়তো তোমার কিছুটা কমফোর্টেবল হবে, বইয়ের মতোই লাগবে তোমার কাছে। তবে ডিজিটাল ডিভাইস হিসেবে সেখানে হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্তই তোমাকে পড়তে হবে, সেগুলো মেনে পড়তে হবে। যাই হোক, এই আলোচনাগুলো হয়তো আমাদের অনেকেরই জানা থাকবে। তারপর আমি একটু আসলে আমরা যখন হঠাৎ করে লজিক গেট তোমাদের পড়াই, কোডার ডিকোডার অ্যাডার পড়াই, ফ্লিপ ফ্লপ পড়াই, তখন অনেক স্টুডেন্ট আছে যারা পড়ে বলে স্যার বুঝতে পারছি না। তো সেই জায়গা থেকে আমি একটু চাচ্ছি যে তোমরা তো এগুলো জানো, এই ডিজিটাল ডিভাইসের কথা জানো, আসলে ডিজিটাল ডিভাইসের এই ভেতরের গঠনটা কেমন, সেটা কি দিয়ে তৈরি, সেই আলোচনায় মূলত আমরা যাবো। সেই জন্যই আমরা ডিজিটাল ডিভাইসের আলোচনাটা শুরু করেছি। আস্তে আস্তে আমরা তার ভেতরকার যে পরিবেশ, ভেতরকার যে যন্ত্রপাতি, সেগুলো সম্পর্কে মূলত আমাদের আলোচনা করতে হবে। তো আমি চাচ্ছি যে তোমাদের আত্মবিশ্বাসটা একটু বাড়ুক এবং তোমরা এগুলো জেনে যাও যে হ্যাঁ, আমরা যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করছি তার ভেতরেই তো আমরা যে সার্কিট করছি সেগুলো আছে, কিন্তু খুব দূরের কিছু নয় বা একেবারে অজানা কিছু নয়। এইসব যন্ত্রপাতি তৈরির জন্য, নানা রকম উন্নয়নের জন্য যারা কাজ করেন, তারা ইলেকট্রনিক্স এর অনেক জ্ঞান নিয়ে সেগুলো অনেক চর্চা করে, সেগুলো নিয়ে তারা নানা রকম কাজ করেন। তো সেই বিষয় সম্পর্কে একটু বলা দরকার। তারপরে আমরা অলরেডি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের, এখানে তোমরা বাইনারি নাম্বার সিস্টেম পড়ে আসছো, অক্টাল হেক্সাডেসিমাল পড়ে আসছো। সেই নাম্বার সিস্টেম গুলোকে ইউটিলাইজ করা হয়েছে যখন সার্কিট হিসেবে এই যন্ত্রপাতির ভেতরে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অপারেশনাল ওয়েতে বা কাজের গতি প্রকৃতির দিক থেকে আমরা সেই সব ডিজিটাল ডিভাইসের ভেতর যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ আছে সেই বিষয়টি আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। চলো তাহলে আরো কিছু ছবি দেখবো আমরা আজকে এখান থেকে। এখানে তোমরা তোমাদের অনেক পরিচিত ডিভাইস গুলো আরেকবার দেখে নাও, ওয়েবক্যাম থেকে শুরু করে ল্যাপটপ, ক্যামেরা, অনেক রকমের ক্যামেরা আছে, স্মার্টফোন আছে অথবা ডেস্কটপ কম্পিউটার আছে, হ্যাঁ, তারপরে ইয়ারফোন, হেডফোন আছে, প্রিন্টার আছে। আশা করছি তোমরা এগুলো অনেক যন্ত্রপাতি এখান থেকে চিনতে পারবে। সেগুলো একটু দেখে নিবে যে আসলে কত রকমের ডিজিটাল ডিভাইস আছে যেগুলো আমরা আমাদের নানা রকম প্রয়োজনে আমরা সচরাচর ব্যবহার করছি। আর এখানে যে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি, সেই ইমেজ দুটো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ সমন্বিত বর্তনী বা সার্কিট গুলোকে একত্রিত করে এই ধরনের সমন্বিত বর্তনী তৈরি করা হয়। আমাদের ইলেকট্রনিক ডিভাইস বলতে ল্যাপটপের কথা বলি, কম্পিউটারের সিপিইউর ভেতরে যে যন্ত্রপাতি থাকে সেগুলো যদি কখনো আমরা দেখি তাহলে দেখবো এরকম বেশ কিছু ইলেকট্রনিক সার্কিট বা কি বলবো আমরা আইসিস, ইন্টিগ্রেটেড সার্কিট সেখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা যে নানা রকম কাজকর্ম করছি কম্পিউটারে, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইসে, সেই সব কাজকর্মগুলোর জন্যই মূলত এই ধরনের যে ইন্টিগ্রেটেড সার্কিট গুলো আছে সেই সার্কিট গুলো আমাদেরকে সহযোগিতা করছে। আমরা এইভাবে চিন্তা করতে পারি বা বলতে পারি তোমাদেরকে। অনেক সময় দেখবা যে মোবাইল ফোন নষ্ট হয়ে গেলে পরে আমরা সারাতে নিয়ে যাই, সার্ভিস সেন্টারে নিয়ে যাই, অনেক সময় এরকম বলতে পারে যে এটা ইন্টিগ্রেটেড সার্কিট চলে গেছে বা আইসি চলে গেছে, এখানে আপনার 1000 টাকা লাগবে, 2000 টাকা লাগবে, এরকম করে বলে দেয় সার্ভিসিং সেন্টার গুলো। হ্যাঁ, তাহলে আসলে এটা হচ্ছে সেই সার্কিট যেখানে সমন্বিত প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানির বা ডিভাইসের মডেল অনুসারে সেখানে সার্কিট তৈরি করে রাখা হয়েছে। সেই সব সার্কিট গুলো একত্রিত করে ইন্টিগ্রেটেড সার্কিট হয়েছে। সেই ইন্টিগ্রেটেড সার্কিট যদি চলে যায়, কেটে যায়, তাহলে কিন্তু তোমার ডিভাইসটি রান করবে না। সেই জন্য তোমার ডিভাইসটিকে সচল করার জন্য, অপারেশনাল করার জন্য তোমার এই ইন্টিগ্রেটেড সার্কিট লাগাতে হবে। আচ্ছা, দ্যাট ইজ ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আজকে মূলত আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করছি। ডিজিটাল ডিভাইসের যে বেসিক আলোচনা আছে সেই আলোচনাটি মূলত আজকে হচ্ছে। পরবর্তীতে আমরা বিভিন্ন রকম গেট, অ্যাডার, এনকোডার, ডিকোডার, এই ধরনের যে বিষয়গুলো আছে সেই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা এই ক্লাস শেষে আমাদের যেন একটা সুস্পষ্ট ধারণা আসে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস কি সেই সম্পর্কে যেন আমরা বলতে পারি বা ব্যাখ্যা করতে পারি, এবং ডিজিটাল ডিভাইসের কি ধরনের অ্যাডভান্টেজ আছে সেই বিষয়গুলো আমরা আজকের আলোচনা থেকে জানতে পারবো বা বুঝতে পারবো। ইলেকট্রনিক্সের
বিষয়টি বিশেষ করে তোমরা ক্লাস 8 বা 9-এ যখন তোমরা পড়েছো, বিশেষ করে তোমার সায়েন্সের স্টুডেন্টদেরকে ফিজিক্স পড়তে হচ্ছে, সেখানে ইলেকট্রনিক্স তোমাদের পড়তে হচ্ছে। আবার আর্টস কমার্সের স্টুডেন্ট যারা, অনেক সময় এরকম বলে আর কি, যে বলা হয়ে থাকে যে আর্টস কমার্সের জন্য এই আইসিটি খুব সমস্যা। আসলে আইসিটি সমস্যা নয়, আমাদের যখন যে কাজটি করা দরকার সেই কাজটি আসলে যথাযথভাবে হয়নি বলি, অথবা হচ্ছে না বলি আইসিটি আমাদের কাছে প্রবলেম ক্রিয়েট করছে। আমি ব্যক্তিগতভাবে জানি, একসময় আমি আর্টস কমার্সের স্টুডেন্টদেরকে পড়িয়েছি দীর্ঘ 5-7 বছর স্টুডেন্ট লাইফে বিভিন্ন কোচিং সেন্টারে। সেখানে সাধারণ বিজ্ঞান নামে যে অংশটা পড়াতাম, সেখানে কিন্তু বায়োলজির বিভিন্ন অংশ, তারপর এই ইলেকট্রনিক্স বা ফিজিক্সের বিভিন্ন অংশ, এগুলো বিস্তারিত পড়েছি তাদের সাথে। অনেক বিষয় সেখানে আছে। তো সেই বিষয়গুলো যদি স্টুডেন্টরা যদি নিজেদের আগ্রহ তৈরি করতে পারে, বা তারা যদি এই জিনিসগুলো একটু 9-10-এই যদি তারা সেই জিনিসগুলো দেখতে পারে, পড়তে পারে ভালো করে, তাহলে তাদের আসলে এই যে ইলেকট্রনিক ডিভাইসের কথা বলছি বা ইলেকট্রনিক্স এর কথা বলছি, সেই বিষয়ে কিন্তু আসলে দুর্বলতা তৈরি হওয়া অথবা বুঝতে না পারা, এই সমস্যাগুলো অনেকটা কমে যায়। যাই হোক, আমি ইলেকট্রনিক্স এর যে বিষয়, সেটি আসলে খুব বড় বিষয়। সেটি যদি ছোট করে বলি, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স তড়িৎ প্রকৌশলের একটি ব্রাঞ্চ বা শাখা, যেখানে ভ্যাকিউম টিউব অথবা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যন্ত্রাংশের মধ্যে দিয়ে ইলেকট্রন এর প্রবাহ আলোচিত হয়, বা প্রবাহ কিভাবে ট্রান্সমিট হয় সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করা হয়। তার মানে ধরো, আরো সহজ করে বলতে চাচ্ছি, যেমন ধরো আমি যদি এরকম করে বলি যে ইলেকট্রনিক ডিভাইস গুলোর ভেতরে সিগন্যাল গুলো কিভাবে প্রবাহিত হয়, সেই বিষয়টি যেখানে আলোচনা করা হয়, সেটি হচ্ছে ইলেকট্রনিক্স বা তড়িৎ প্রকৌশল। তো এখানে তোমরা জাস্ট একটি ফ্রেমের মতো দেখতে পাচ্ছ। আমি এইভাবেই বলছি প্রথমত, পরে তোমরা এটি সম্পর্কে আরো জানবে বিস্তারিত, আর বুঝতে পারলে তোমার নিজেরই আগ্রহ তৈরি হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করবা, যে একটা কাঠামোর মধ্যে দিয়ে কতগুলো সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে। আবার খেয়াল করেছো যে অ্যানিমেশনের মধ্যে সুইচ আছে, এই সুইচ গুলো কখনো অন হচ্ছে, কখনো অফ হচ্ছে। বুঝতে পারছো যে যদি অফ হয়ে যায় তাহলে তো আর সিগন্যাল পাস হবে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই বৈদ্যুতিক যন্ত্রটি চলবে না তখন। হ্যাঁ, এই বর্তনীর মধ্যে আমরা মূল বিষয়গুলো তাহলে দেখে নিলাম, যে এখানে সুইচ থাকবে এবং দুটো চার্জ, একটি ধনাত্মক আর একটি ঋণাত্মক চার্জ থাকবে। আর আউটপুট দেখার জন্য অনেক সময় বাল্ব লাগানো থাকে, তখন সুইচগুলো যখন অন করা হয় তখন বাল্ব জ্বলে ওঠে। আর এমনিতে আমাদের রিয়েল লাইফে হচ্ছে যখন আমরা সুইচ দিই তখন ফ্যান চলে, বাতি জ্বলে, হ্যাঁ, এই কাজগুলো হয়। আর এমনিতে দেখানোর সময় আমরা সাধারণত একটি বাল্ব থাকে, বাল্বে আমরা দেখাই যে বাতি জ্বলছে, তার মানে সুইচ অন হওয়ার পরে। এখানে আবার কতগুলো বিষয় আছে, অর্থাৎ কখন সুইচ, যদি একাধিক সুইচ থাকে তাহলে সেখানে অ্যান্ড গেট অর গেটের ক্ষেত্রে বাতি কয়টা সুইচ একসাথে অ্যাটাচ থাকলে বা অন থাকলে পরে জ্বলবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো। যাই হোক, আমরা এই ইলেকট্রনিক্স এর মূল যে জিনিস আইসি, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট, সেই সমন্বিত বর্তনীর পেছনের বিষয়টা একটু বলে আসতে চাই। 1959 সালে সমন্বিত বর্তনী আবিষ্কারের আগে ইলেকট্রনিক বর্তনী তৈরি কত বড় আকারের পৃথক পৃথক যন্ত্রাংশ দিয়ে। এই প্রসঙ্গে আরো একটু বলে রাখতে চাই, বাংলাদেশের প্রথম কম্পিউটার এসে পারমাণবিক শক্তি কেন্দ্র বা অ্যাটমিক এনার্জি অফিসে, সেখানে এক একটি কম্পিউটার একটি বিশাল রুমে আলাদা আলাদা ডিভাইস গুলোকে জায়গা করে দিয়ে তারপর থাকতো। আমাদের আজকালকার ছোট্ট যে মাইক্রো কম্পিউটার ঠিক 40-50 বছর আগেও যখন কম্পিউটার প্রথম এসেছে, তখন আসলে এভাবে চিন্তা করা যায়নি যে এত আপডেট হবে, এত ছোট হয়ে যাবে, এত নতুন নতুন ভিন্ন রকম কাজের গতি পাবে কম্পিউটার। যাই হোক, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে অসংখ্য ক্ষুদ্র তড়িৎ যন্ত্রাংশ, যা মূলত ট্রানজিস্টর দিয়ে গঠিত। এই যন্ত্রাংশগুলোকে একটি সিলিকন চিপের উপরে সমন্বিত করে সমন্বিত বর্তনী তৈরি করা হয় বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা হয়।
বর্তমানে আধুনিক কম্পিউটার বা নিত্যদিনের প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি সবই প্রধানত সমন্বিত বর্তনী দ্বারা তৈরি। এতে সাধারণত ক্ষুদ্র আকারের বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, আইসি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। ইলেকট্রনিক বর্তনী সাধারণত রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড প্রভৃতি দ্বারা নির্দিষ্ট কার্যক্রম সম্পাদন করার জন্য তৈরি করা হয়। ইলেকট্রনিক্স প্রধানত দুই ধরনের, যথা ডিজিটাল ইলেকট্রনিক্স এবং অ্যানালগ ইলেকট্রনিক্স। আমরা যদি ডিজিটাল এবং অ্যানালগ ইলেকট্রনিক্সের পার্থক্যগুলো দেখি, তাহলে আমরা খেয়াল করব যে এই ধরনের ইলেকট্রনিক্সে অ্যানালগ সিগন্যাল নিয়ে বিভিন্ন সার্কিট ডিজাইন ও কাজ করা হয়, একে আমরা বলছি অ্যানালগ ইলেকট্রনিক্স। আর যে ইলেকট্রনিক্সে ডিজিটাল সিগন্যাল নিয়ে বিভিন্ন সার্কিট ডিজাইন ও কাজ করা হয় তাকে বলছি ডিজিটাল ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সে ব্যবহৃত সদা পরিবর্তনশীল সিগন্যাল অনির্দিষ্টভাবে কাজ করে। বিশেষ করে এখানে আমরা খেয়াল করব যে ওয়েভ ঢেউয়ের মতো সিগন্যালগুলো যাচ্ছে, কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহৃত ডিজিটাল সিগন্যাল 0 এবং 1 দুটি লেভেলে নির্দিষ্টভাবে কাজ করে। আমরা এখানে আপার লেভেল যেটি দেখতে পাচ্ছি সেটি 1 মিন করছে, আর লোয়ার লেভেল যেটি দেখতে পাচ্ছি সেটি 0 মিন করছে। ঠিক যে কোনো দুটি স্টেটের একটি স্টেট মেনটেন করে সেটি কাজ করবে, হয় সেটি আপার লেভেলে থাকবে, না হলে সেটি লোয়ার লেভেলে থাকবে, আবার আপার লেভেল লোয়ার লেভেল এইভাবেই থাকবে। সিগন্যাল মান বিভিন্নভাবে হতে পারে বা ভিন্নতার জন্য এতে গোল নির্ণয় কঠিন হয়ে পড়ে, কিন্তু সিগন্যালে যেহেতু কেবল দুটি স্তর থাকে এই জন্য গোল নির্ণয় করা সহজ হয়। এর সিগন্যাল প্রসেসিং যন্ত্রাংশ অত্যন্ত ব্যয়বহুল। এর সিগন্যাল প্রসেসিং যন্ত্রাংশ ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সস্তা। অ্যানালগ ইলেকট্রনিক্সের উদাহরণ হিসেবে আমরা এখানে আমাদের যে বাসাবাড়িতে যে ঘড়ি আমরা ব্যবহার করে থাকি সেটির উদাহরণ দিতে পারি। আর ডিজিটাল ইলেকট্রনিক্সের উদাহরণ হিসেবে ডিজিটাল ঘড়ি যেগুলো আছে, যেখানে ডিজিটালি নাম্বারগুলো প্রদর্শিত হয়, সেরকম উদাহরণ আমরা দিতে পারি। আশা করি এই দুটো উদাহরণ থেকেও তোমাদের একটি ধারণা আসবে যে আসলে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ডিজিটাল ইলেকট্রনিক্সগুলো কোথায় কোথায় আমরা দেখছি, হ্যাঁ, এগুলোর সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। আস্তে আস্তে সুবিধা বেশি বলে বা অ্যাডভান্টেজ বেশি বলেই আমরা কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের দিকে চলে যাচ্ছে। ক্যামেরা একসময় অ্যানালগ ছিল, এখন ডিজিটাল হয়ে গেছে। ঘড়ি একসময় এখনো অ্যানালগ ঘড়ি আমরা ব্যবহার করি, কিন্তু আস্তে আস্তে এগুলো নানা রকম নতুন নতুন কাজ সহ ডিজিটাল ঘড়ির মধ্যে সেটি বিবর্তিত হচ্ছে। ডিজিটাল ইলেকট্রনিক্স হলো ইলেকট্রনিক্সের এমন একটি শাখা যা বুলিয়ান যুক্তিবিজ্ঞান অর্থাৎ বুলিয়ান লজিক ব্যবহার করে বৈদ্যুতিক লজিক গেট দ্বারা তৈরি ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সে বাইনারি যে ডিজিট আছে সেই ডিজিটকে বুলিয়ান অ্যালজেব্রার যে পস্টিউলস বা স্বতঃসিদ্ধ আছে সেই নিয়ম অনুসারে সেগুলোকে প্রয়োগ করা হয়। অন্যভাবেও আমরা বলতে পারি যে ইলেকট্রনিক্সের যে শাখায় ডিজিট বা সংখ্যা, সংকেত এবং বিভিন্ন ডিজিটাল সার্কিটের গঠন, কার্যপ্রণালী, ডিভাইস সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ এবং আলোচনা করা হয় তাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলে। কম্পিউটার, মোবাইল ফোন ডিজিটাল ইলেকট্রনিক্সের অত্যন্ত জনপ্রিয় উদাহরণ, এবং আমরা খেয়াল করেছি গত প্রায় 30 বছরে কিভাবে আমাদের নানা রকম ডিভাইসগুলোর যে পরিবর্তন আসছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন আসছে এই এবং সবচেয়ে বেশি মানুষের কাছে ইন্ট্রোডিউস হয়েছে মোবাইল এবং কম্পিউটার। বিশেষ করে মোবাইল মানুষের জীবনের অনবদ্য একটি অংশ হিসেবেই রোল প্লে করে যাচ্ছে। ডিজিটাল সিগন্যাল দ্বারা যে সিস্টেম পরিচালিত হয় তাকে ডিজিটাল সিস্টেম বলে। আর ডিজিটাল সংকেতের দুটো নির্ধারিত স্তর থাকে, কোনো অজানা অবস্থা থাকে না, অর্থাৎ যার স্তর দুটি সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তিত হয় এবং ধাপসমূহে নির্দিষ্ট মানে থাকে, অর্থাৎ হয় 0-তে থাকে, না হলে 1-এ থাকে, হয় আপার লেভেলে থাকবে, না হলে লোয়ার লেভেলে থাকবে। যে বৈদ্যুতিক প্রবাহ বা সিগন্যাল কেবল দুইটি নির্ধারিত মান 0 এবং 1 গ্রহণ করতে পারে তাকে ডিজিটাল সিগন্যাল বলে। এটি বিদ্যুতের মানের গাণিতিক রূপ যা ভোল্টেজের দুটো অবস্থা সাধারণত 0 ভোল্ট এবং 5 ভোল্ট প্রকাশ করে। আমরা খেয়াল করছি যে আপার লেভেলে +5 ভোল্ট দেখাচ্ছে এবং লোয়ার লেভেলে 0 দেখাচ্ছে। এইভাবে
এই আপার লেভেলটিকে অন অবস্থা বোঝানো হয় আর লোয়ার লেভেলটিকে অফ অবস্থা বোঝানো হয়। স্থানভেদে এই লজিক 0 এবং লজিক 1 ভিন্নভাবে উপস্থাপিত হয়। আমরা একটি টেবিলের মধ্যে সেই বিষয়টি একটু দেখে নিই। সাধারণত ট্রু ফলসের ক্ষেত্রে 0 ফলস ইন্ডিকেট করে আর 1 ট্রু ইন্ডিকেট করে। আবার অন অফ এর ক্ষেত্রে 0 অফ ইন্ডিকেট করে আর 1 অন ইন্ডিকেট করে। আবার লো এবং হাই ভোল্টেজের কথা যদি আমরা বলি তাহলে এটি মনে রাখতে সুবিধা হবে আমাদের সেটি হচ্ছে লো হচ্ছে 0 আর হাই হচ্ছে 1। আবার ইয়েস নো যদি মতামত প্রকাশের ক্ষেত্রে আমরা বলি তাহলে 0 দিয়ে আমরা নো মিন করছি আর ইয়েস দিয়ে আমরা হা ইন্ডিকেট করছি বা 1 ইন্ডিকেট করছি। ওপেন সুইচ, ক্লোজড সুইচ সার্কিটের মধ্যে আমরা এই বিষয়টি দেখব। সেখানে তোমরা খেয়াল করবে যে যখন সুইচটি অন থাকে তখন সেটাকে আমরা তোমার 0 দিয়ে প্রকাশ করে থাকি। এই ক্লোজ থাকা মানে অ্যাটাচ থাকা, যুক্ত থাকা, আর ওপেন মানে হচ্ছে এটা বিচ্ছিন্ন করে দেওয়া, জাস্ট উঠে গেলে। যদি অ্যাটাচ না থাকে তখন এটা ওপেন সুইচ বলি আমরা, সেটি 0 দিয়ে বোঝানো হয়। ডিজিটাল সার্কিটের অনেক সুবিধা আছে। আমরা অন্যভাবে বলতে পারি যে ইলেকট্রনিক ডিভাইসের কি সুবিধা আছে, অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে সেগুলোর কি সুবিধা আছে। তো আমরা বলবো যে অ্যানালগ সার্কিটের তুলনায় উপস্থাপিত সংকেত ডিজিটাল রূপে নয়েজ ছাড়া প্রেরণ করা যায়, সেটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি সুবিধা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুবিধা। ডিজিটাল সার্কিটের পরিকল্পনা করা, নকশা তৈরি করা সহজ। একাধিক সুইচিং সার্কিট দিয়ে ডিজিটাল সার্কিট অতি সূক্ষ্ম হিসেব করা যায়। ডিজিটাল সার্কিটের ইন্ডাক্টর এবং ট্রান্সফরমার ব্যবহার হয় না, তাই একই আকৃতির আইসিতে অ্যানালগ সার্কিটের তুলনায় বেশি যন্ত্রাংশ যুক্ত করা যায়। ডিজিটাল সার্কিটের সাহায্যে তথ্য ইচ্ছে মতো স্টোর করা যায় বা ধরে রাখা যায়। কম্পিউটার প্রোগ্রাম দিয়ে ডিজিটাল সার্কিট নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ কম্পিউটারে আমরা যেসব প্রোগ্রাম করি সেই সব প্রোগ্রাম দিয়ে, অপারেটিং সিস্টেম দিয়ে আমরা এই ডিজিটাল সার্কিটগুলোকে কন্ট্রোল করতে পারি, যাতে করে আমরা কম্পিউটারে কাজ করার সময় আমাদেরকে পরিকল্পনা মাফিক আউটপুট দেয় বা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আমরা ওখান থেকে পেতে পারি। ডিজিটাল সার্কিটের সিগন্যাল প্রসেসিং যন্ত্রপাতি সহজলভ্য এবং দামে সস্তা হয়। ডিজিটাল সার্কিটের একই কাজ করতে অ্যানালগ সার্কিটের তুলনায় কম শক্তি ব্যবহার করে এবং কম তাপ উৎপাদন করে, যা নিয়ন্ত্রণে সার্কিট এর জটিলতা কম হয়। অর্থাৎ আমরা বলছি যে তোমার তাপ উৎপাদন কম হবে এবং সেটা নিয়ন্ত্রণটা অন্যান্য অ্যানালগ ডিভাইসের চেয়ে সহজ হবে, সেই কারণে কিন্তু আমরা এটা অধিক ব্যবহার করছি। তেমন অসুবিধা নেই, তবে অসুবিধা যদি হয় সেই ক্ষেত্রে কখনো কখনো ছোট পরিসরের ডিজিটাল ডিভাইস অত্যন্ত দামি হয় বা ব্যয়বহুল হয়। তোমরা জানবে যে একটি ভালো কম্পিউটার, লেটেস্ট জেনারেশনের যে কম্পিউটার, সেটি প্রায় 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। ছোট্ট একটি ডিভাইস, দামটা আমরা অভ্যস্ত না হলে আমাদের কাছে বেশি মনে হবে। আবার তোমরা যে বাসা বাড়িতে টিভি দেখো, যেমন ধরো ওয়ালটনের একটি টিভি হয়তো সেখানে 30-40 হাজার টাকা, সেই জায়গায় সেই সাইজের অন্য কোনো একটি ভালো কোম্পানির বা বিদেশি কোম্পানির যে টিভি আছে সেটার রেজলিউশন ভালো থাকে, সেরকম একটি 6-7-10 লাখ টাকা পর্যন্ত হতে পারে। একই সাইজের কথা বলছি আমি, ধরো 56 ইঞ্চির কথা বলছি। তাহলে এটি যেমন আমরা ধরো একদিকে 30-40 হাজার টাকায় পাচ্ছি বা 50 হাজার টাকায় পাচ্ছি, আবার অন্যদিকে এটি কিনতে তোমার 5 থেকে 7 লাখ টাকাও গুনতে হয়। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় দামের বিষয়টা বলি যে হ্যাঁ, এই ডিজিটাল ডিভাইসগুলোর দাম অনেক সময় অনেক বেশি হয়ে থাকে। যাই হোক, সেটার পারফরমেন্সের উপরই বা তার যন্ত্রাংশের ব্যবহারের উপর সেটার দামটা নির্ভর করে। ডিজিটাল ডিভাইসের ডিজিটাল সিগন্যাল দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে, যা যথাক্রমে বৈদ্যুতিক সিগন্যালের অনুপস্থিতি এবং উপস্থিতি নির্দেশ করে, বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন নিয়ম অনুসরণ করে এসব লজিক সার্কিট বা লজিক গেট তৈরি করা হয়। অনেক লজিক গেট দিয়ে ইন্টিগ্রেটেড সার্কিট যুক্ত যন্ত্রপাতি তৈরি হয় এবং সেগুলোকেই আমরা পরবর্তীতে ডিজিটাল ডিভাইস বলি। তাহলে আশা করি তোমরা প্রথম থেকে যে পর্যন্ত আলোচনা হচ্ছে সেই আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো যে ডিজিটাল ডিভাইসের মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়। সেই ইন্টিগ্রেটেড সার্কিটগুলো তৈরি করা হয়
একক সার্কিট বা বর্তনী দিয়ে, এবং এই বর্তনীগুলোর ভেতরে ইলেকট্রন প্রবাহ বা সিগন্যালের, বৈদ্যুতিক সিগন্যালের প্রবাহের উপর ওই যন্ত্রটি সচল হয়ে ওঠে। এই সামগ্রিক বিষয়ের জন্যই কিন্তু তুমি এই যন্ত্রপাতিগুলোকে, তোমাদের যে যন্ত্রপাতি কয়েকটা দেখিয়েছি, সেই ধরনের যন্ত্রপাতি বা তোমরা যেসব যন্ত্রপাতি সম্পর্কে জানো, এই সবগুলোকেই আমরা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল যন্ত্র বলে থাকি। এখানে তোমরা খেয়াল করবা যে এই ডিজিটাল সার্কিট তৈরি হয় লজিক গেটস দিয়ে, মাল্টিপ্লেক্সার দিয়ে, এনকোডার দিয়ে। এই বিষয়ে তোমাদের একটু বলে রাখি যে এনকোডার হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা সাধারণত ইনপুট ডিভাইসের মধ্যে ব্যবহার করা হয়। কম্পিউটারের কিবোর্ডের কথা তোমরা জানো, সেখানে আমরা নানা রকম বিষয় ইনপুট দিয়ে থাকি। তাহলে সেখানে যে সার্কিটটি আছে সেটা হচ্ছে তোমার এই ধরনের এনকোডার সার্কিট। আবার ডিকোডার হচ্ছে আউটপুট ডিভাইস, যেমন মনিটর, প্রিন্টার। এই ধরনের আউটপুট ডিভাইসের মধ্যে এই ধরনের সার্কিটটি ব্যবহার করা হয়, যেখান থেকে আমরা আউটপুট পেতে চাই। আর এছাড়া ফ্লিপ ফ্লপ ইউনিট হিসেবে ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এই ফ্লিপ ফ্লপগুলো তোমার বিভিন্ন রকম কাউন্টার, রেজিস্টারকে আমি একটু অন্যভাবে বলি। আমাদের মেমোরি উপাদান যেগুলো আছে, অর্থাৎ পোর্টেবল হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, তারপরে মেমোরি কার্ড, মেমোরি চিপস, এগুলো হচ্ছে তোমার রেজিস্টার। আর কাউন্টার হচ্ছে এই যে ডিজিটাল ঘড়ি আমরা দেখালাম, এই নানা রকম কাউন্টিং মেশিন যেটা ডিজিটালি কাজ করে, সেটা হচ্ছে কাউন্টার। এছাড়া অ্যাডার আছে, প্রসেসিং এর জন্য অ্যাডার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা এই মৌলিক আলোচনায় জাস্ট এইটুকু পর্যন্তই থাকলাম, যে আসলে এই সার্কিট তৈরিতে, নিকেল সার্কিট তৈরিতে আসলে এখানে কোন কোন